Assalamualaikum. Welcome to the Facebook page of Radhanagar Anihat Degree College, Rangoli, Chattogram. Subject Chemistry First Hour, Chapter 1, Safeties of Laboratory, Introduction of Glassware and Other Equipment. Presented by Mohammad Nurul Sir, Department of Chemistry, Radhanagar Anihat Degree College, Rangoli, Chattogram. অর্থাৎ আজকে আমি ফার্স্ট ইয়ারের যারা এই বছর কলেজে ভর্তি হয়েছে বিজ্ঞান বিভাগে, বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা উপস্থাপন করলাম। তবে এটা রসায়নের সাথে সম্পর্কিত, বিশেষ করে উচ্চ মাধ্যমিক থেকে পাস করে বা উচ্চ মাধ্যমিক অন্যান্য ইয়ারে পড়ো আর বিভিন্ন ইন্টারভিউ ফেস করবো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। আমি একটা আদর্শ ল্যাবের চিত্র এখানে উপস্থাপন করলাম। ল্যাবটাকে ভালো করে লক্ষ্য করো। এই ধরনের একটা ল্যাব ইউনিভার্সিটিতে আছে, চিটাং কলেজেও আছে। তবে মফস্বলের কলেজগুলো এরকম ল্যাব অনেক অভ্যাস, অনেক খরচের বিষয়। তারপর এই ধরনের ল্যাব হওয়া উচিত। কিছু যন্ত্রপাতি, তবে যন্ত্রপাতিগুলি সাফিসিয়েন্ট নয় বলে আমি এটা নিয়ে আর বেশি অবমিট করলাম। তবে ল্যাবে ঢুকার আগে তোমাদের অবশ্যই পড়তে হবে মাস্ক, গ্লাভস, নিরাপদ চশমা, অ্যাপ্রন। বর্তমান করোনা কালে এগুলো এমনি পড়তে হয় সবাইকে, যারা বাইরে হচ্ছে তাদেরকে মাস্ক অবশ্যই পড়তে হচ্ছে, এবং যারা খুবই স্বাস্থ্য সচেতন তারা চশমা, গ্লাভস এবং কি অ্যাপ্রনও পরে যাচ্ছে। তবে ল্যাবে তোমাদের জন্য এগুলোর আলাদা গুরুত্ব আছে, তোমাদের এগুলো ল্যাবে করে যেতে হবে তোমাদের। অ্যাপ্রন কিরকম, যারা মেয়েরা আছে অ্যাপ্রন, এটাই অ্যাপ্রন। অ্যাপ্রনের এটা মেয়েরা যারা বাধ্যগত অ্যাপ্রন করে আসছো তারা অ্যাপ্রনটা এমনভাবে তৈরি করে নিবে যাতে একই সাথে তোমাদের কলেজেও পরে আসতে পারো, ল্যাবেও আসতে পারো। বিশেষ করে এটা সুতোর তৈরি হবে এমনভাবে এটা তৈরি করতে হবে এটা আরামদায়ক হয়, শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখে। এটা পরে আসলে লাভ হলো তোমার বিভিন্ন, বিশেষ করে ল্যাবে যখন ঢুকবা বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে তোমাদেরকে রক্ষা করবে। হাফ ফুল দুই ধরনের অ্যাপ্রন আমরা ব্যবহার করতে পারি, তবে সবচেয়ে বেটার হবে যদি ফুল অ্যাপ্রনটা পরো। তো অ্যাপ্রন একটা তুলেই নেবে। একটা ল্যাবের স্টাফরা কিভাবে থাকে দেখো, অ্যাপ্রন করছে, মাস্কও আছে, চশমা চোখের উপর তুলে রেখেছে, তবে সরকাররা সবসময় করে। তারপরে এখন আসো হ্যান্ড গ্লাভস কি। এটা হ্যান্ড গ্লাভস, আমি এখানে যেগুলো দেখাচ্ছি হ্যান্ড গ্লাভস। বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, যার মধ্যে নিওপ্রিন, ভিনাইল, জিটেক্স, ল্যাটেক্স, নাইট্রাইল, প্রাকৃতিক রাবার গ্লাভস প্রদান। সুবিধা মতো যে কোনো এক জায়গায় গ্লাভস ধরে নিতে হবে। গ্লাভস ধরে যে কোনো রাসায়নিক দ্রব্য আবার রক্ষণাবেক্ষণ করা তোমার জন্য নিরাপদ হবে। আর এটা বিষাক্ত রাসায়নিক দ্রব্য থেকেও তোমার রক্ষা করবে। আমরা অনেক কারণে বিভিন্ন জিনিস, তারপরেও এমনি হ্যান্ড গ্লাভসটা বর্তমানে এমনিও করা উচিত, রোগ জীবাণু থেকে আমরা আমাদের শরীরটাকে রক্ষা করতে পারি। তারপর একটা চশমা দেখা যাচ্ছে। এই ব্যক্তি ল্যাবের কেউ না, তবে আমি চিত্রটাই জন্য অ্যাড করলাম। তোমাদের চশমাটা অবশ্যই এইরকম হইলেই ভালো হবে। তোমরা এরকম একটা চশমা পরে নিবা। যাদের চোখের কোনো ত্রুটি নেই তারা অবশ্যই পাওয়ারলেস চশমা ব্যবহার করবা, অথবা যারা এমনি আমার মতো চশমা ব্যবহার করো তারা এইভাবে তোমাদের পাওয়ার ঠিক করে চশমাটা এরকম একটা চশমা ল্যাবে কাজ করার জন্য নিয়ে নিবে। এটা কেন করতে হবে চশমা? যাদের চোখে ত্রুটি নেই তারা জিরো পাওয়ারের চশমা ব্যবহার করবো, আর ত্রুটি থাকলে যার যার পাওয়ার মতো চশমা এইভাবে বানিয়ে নিতে পারবে। এগুলো মোটামুটি পাওয়া যায়।
আর শর্মা আমরা এই জন্যই বলবো যে ল্যাবরেটরিতে বিশেষ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের নির্গমন ঘটে। এগুলো তোমার চোখকে রক্ষা করবে। তাছাড়া বিভিন্ন ক্ষয়কারী পদার্থ যেমন অম্বহার ইত্যাদি আক্রমণ থেকে চোখকে রক্ষা করবে। তাহলে তোমরা বুঝে গেছো আমাদের কেন চশমা পরতে হবে। তাছাড়াও চশমা পরাটা ভালো, পরলে চশমা পরলে সূর্যের আলো থেকে, ধুলোবালি থেকেও তুমি তোমার চোখকে রক্ষা করতে পারো। মাস্ক পরা একজন মেয়ে দেখতে পাচ্ছি, মাস্কটা তো এখন বাধ্য করছে করোনা পরিস্থিতিতে, তোমাকে তো অবশ্যই মাস্ক করতে হবে। তো করোনার টাং না দেখ, তোমাদেরকে অবশ্যই মাস্ক পরে ল্যাবরেটরি ঢুকতে হবে। যখন কোনো কোনো রাসায়নিক মারাত্মক বিষাক্ত দুর্গন্ধযুক্ত এইসব গ্যাসের প্রভাবে চোখের পানি আসে, মাথা ব্যথা করে, বমি হয়, শ্বাসকষ্ট হয়, এমনকি জ্ঞান পর্যন্ত হারিয়ে যেতে পারে। এই সকল রাসায়নিক পদার্থ থেকে যাতে নাকে মুখে ঢুকে না পড়ে সেই জন্য মাস্ক পরলে তোমার ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমে যাবে। সুতরাং মাস্কটাও দেখে শুনে কিংবা এটাও সুতির মাস্ক হলে বেশি ভালো। বাজারে সস্তা মাস্ক পাওয়া যায়, তবে তোমাদেরকে একটু মোটামুটি মানানসই একটা মাস্ক নিতে হবে। এখানে ল্যাবের ভিতরে আমরা ঢুকছি, এই যে আমাদের প্রয়োজনীয় পোশাক করে এখানে এরকম কিছু থাক দেখতে হবে। তবে এখানে এটা আদর্শ না, এখানে আমি একটা আদর্শ ল্যাব ঠিক করে দেখাচ্ছি। আদর্শ ল্যাব এটা ইউনিভার্সিটিরই ল্যাব, অত্যন্ত ব্যয়বহুল একটা ল্যাব। এই ধরনের হলে আমাদের জন্য অনেক ভালো হতো। আসলে ল্যাবগুলি এরকম হওয়াই উচিত। তোমাদের মতো 3 জন শিক্ষার্থী কিভাবে ল্যাবে কাজ করতে দেখো। এরা ল্যাবে ঢোকার জন্য আদর্শ পরিবেশ আছে কিনা। প্রথম ওরা অ্যাপ্রন পড়ছে, দ্বিতীয়ত চোখে গ্লাস পরছে, মুখে মাস্ক পরছে এবং হাতে গ্লাভস আছে। সুতরাং তারা ল্যাবে ঢোকার জন্য আদর্শভাবে নিজেকে তৈরি করে নিছে। তো তোমাদেরকেও এইভাবেই ঢুকতে হবে। আমরা যখন আসলে চিটাগাং কলেজ বা ইউনিভার্সিটি পড়ি, আমাদের অবশ্যই এরকম আমরা অবশ্য মাস্ক তখন পরতে হয় নাই, মাস্ক পরি নাই, মাস্ক না পরলেও চশমা, অ্যাপ্রন এগুলো আমাদের ছিল। এখন ল্যাবের জন্য সোনালী নিয়ম, পড়াটা একটু পরিষ্কার হচ্ছে না। যে বিষয়গুলো করবে তা ভালো করে পড়ে আসতে হবে। যে নোট বাড়ি থেকে লিখে নিয়ে আসতে হবে। ল্যাবে প্রবেশের পূর্বে সিট তথা শিক্ষককে তোমার সেট ঢুকিয়ে বাসায় ঢুকতে হবে। উচ্চস্বরে আলাপ আলোচনা যাবে না। পরীক্ষার স্থান ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনীয় হাস্যমুখী পরিষ্কার করে নিতে হবে। তারপরে প্রয়োজন ব্যতীত গুনশন পাল্টান জ্বালানো যাবে না। তোমার ডেস্কের ব্যক্তিগত কোনো জিনিসপত্র রাখতে পারবে না। প্রতিটি পরীক্ষা খুব যত্ন সহকারে করতে হবে। ল্যাবরেটরিতে অন্যমনস্ক হওয়া চলবে না। ল্যাব ত্যাগের প্রবণতা পরিহার করতে হবে। তাড়াতাড়ি মনে করে অনেকে আছি না, আমরা কাজ না করে কত তাড়াতাড়ি ল্যাব থেকে এই মানসিকতা তোমাদের দূর করতে হবে। অর্থাৎ কাজ সুচারুভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ল্যাব ত্যাগের চিন্তাটা মাথায় আনবে না। কোনো রাসায়নিক দ্রব্য স্বাদ নেওয়ার চেষ্টা করবে না। অর্থাৎ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের কতগুলো দুষ্ট ছেলে তো আমাদের সময় ছিল। এক দুষ্ট ছিল এক সময় ল্যাবের মধ্যে তোমার ওই গ্লুকোজ টেস্ট, গ্লুকোজটা আসলে মূলত অ্যালডিহাইড মূলত টেস্ট করার জন্য গ্লুকোজ দেওয়া হয়েছিল, বাজার থেকে এনে দিতে, এবং দুষ্ট ছেলেরা এটা খেয়ে ফেলার চেষ্টা করছিল। তখন আমাদের খুব অর্গানিক কেমিস্ট্রির জাতীয় টিচার খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে ল্যাবে যা ঢুকে এগুলো কোনোটাই খাওয়ার উপযোগী, তারা বিষাক্ত। এখানে এটা গ্লুকোজ হোক, চিনি হোক, বিষাক্ত, অর্থাৎ ল্যাবের কোনো জিনিসই মুখে দেওয়া যাবে না, টেস্ট নেওয়ার চেষ্টা করা যাবে না।
তো এই জিনিসটা আমরা এ পর্যন্ত মনে রাখছি, তোমরাও আশা করি এটা মনে রাখবে। রিয়েজেন্টের নাম নিশ্চিত হয়ে ব্যবহার করতে হবে। তোমাদেরকে আন্দাজে কোনো রিয়েজেন্ট ব্যবহার করা যাবে না। রিয়েজেন্ট তো বুঝছো, রিয়েজেন্ট মানে পরীক্ষা নিয়েও যে রাসায়নিক দ্রব্য যেটার মাধ্যমে তুমি টেস্ট করবা, ভালো করে লেভেল করবা, এটা প্রস্তুতি তৈরি কতটুকু এটা ভালো করে ভরে নিয়ে করবা। পরীক্ষা করার সময় সৃষ্ট আবর্জনা যথাযথভাবে ডাস্টবিনে ফেলতে হবে। আর অ্যাসিডকে লঘুকরণের ক্ষেত্রে শিক্ষকও পাঠ্যপুস্তকের নির্দেশনা যথাসম্ভব অনুসরণ করবে। তবে একটা জিনিস মনে রাখবে, কখনো গাঢ় অ্যাসিডের মধ্যে পানি ডালবা না। এটা হলো যদিও কোনো কারণে অ্যাসিডকে লঘু করতে হয়, অবশ্যই পানির ভিতরে অ্যাসিড ডালবা। তাহলে আর এটা যেহেতু তোমরা এখনো দক্ষ হও নাই, তবে এটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, আমাদের ল্যাব টিচার আছে, আমি আছি, আমাদের সাহায্য নিয়ে তোমরা এই অ্যাসিডকে লঘু করে নিতে হবে তোমাদেরকে। তারপরে কোনো অবস্থাতে উত্তপ্ত যন্ত্রপাতি হাত দিয়ে ধরার চেষ্টা করবে না। আর টেস্ট টিউবে পানিতে ডুবাইতে চেষ্টা করবে না। সহপাঠীদের নিরাপত্তার উপর তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রতিটি পরীক্ষা শেষে রাফ শিট শিক্ষকের স্বাক্ষর নেই, অর্থাৎ তোমরা সঠিক পথে পরীক্ষাটা করতেছো কিনা এটা তোমার শিক্ষকের কাছ থেকে নিশ্চিত হয়ে করতে হবে। আর স্টোররুম থেকে পরীক্ষার সময় কোনো যন্ত্রপাতি আনলে কাজ শেষে অবশ্যই যেখান থেকে আসো সেখানে ফেরত দিতে হবে। প্রতিটি কাজ শেষে ল্যাব ত্যাগের পূর্বে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিতে হবে। পরীক্ষার নোটবুক শিক্ষকের স্বাক্ষর হয়েছে কিনা জেনে নিতে হবে। ল্যাব ত্যাগের পূর্বে ব্যবহৃত হাত যন্ত্র রিয়েজেন্টের বোতল যথাস্থানে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। সাবান দিয়ে হাত ধোয়ার পর টাওয়েল, টিস্যু ইত্যাদি দিয়ে হাত মুখ মুছে নিজেকে পরিপাটি করে ল্যাব ত্যাগ করতে হবে। এখানে কিছুটা তোমার স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু ওভাবে করে নিবে। এখন গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল, আমরা কিভাবে গ্লাস সামগ্রী ব্যবহার করব সে সম্পর্কে কিছু পয়েন্ট তোমাদের এখানে মনে রাখতে হবে। ল্যাবে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার পূর্বে পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে যথেষ্ট ধারণা তোমাদের রাখতে হবে। নিরাপদ ব্যবহার সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি বেশিরভাগ কাঁচে তৈরি, তাই কাঁচে তৈরি ব্যবহার নিম্নলিখিত বিষয়গুলির প্রতি তোমাদের নজর দিতে হবে। কাঁচের যন্ত্রপাতি পানিতে ধোয়ার সময় পানির ট্যাপে বা বেশি নাগাল লেগে ভেঙে যেতে পারে, এটা খুবই স্বাভাবিক। ভেজা টেস্ট টিউবে উত্তপ্ত করার সময় সরাসরি তাপ দিলে সেটা ফেটে যেতে পারে। বুলেটকে উত্তপ্ত করার সময় স্ট্যান্ডের সাথে আটকানোর সময় অসাবধানতাবশত বেশি, অর্থাৎ বুলেট উত্তপ্ত না, বুলেট আসলে আমরা উত্তপ্ত করি না, বুলেট ব্যবহারের সময় আমাদেরকে স্ট্যান্ড আটকিয়ে দিতে হয়, এমনভাবে খুব যত্ন সহকারে আটকাতে হবে, কারণ একটা বুলেট অনেক দাম। এই যে যন্ত্রপাতিগুলো অনেক দামি যন্ত্রপাতি, তোমাদেরকে নিজের মনে করে যাতে কোনো রকম চাপ সৃষ্টি না হয় সেভাবে খেয়াল রাখতে হবে। স্ট্যান্ডের সাথে হোল্ডার দ্বারা গ্লাস টিউব ফিটিং এর সময় বেশি চাপ দিলে তা বাঁকাভাবে সংযুক্ত করলে যন্ত্র ভেঙে যেতে পারে, এই ব্যাপারে তোমাদের খেয়াল রাখতে হবে। উত্তপ্ত অবস্থায় কাঁচের যন্ত্রপাতিতে পানি লাগলে অথবা উত্তপ্ত যন্ত্রপাতিতে পানি দেওয়ার জন্য পানি সংস্পর্শে আনলে ফেটে যেতে পারে। ছিদ্রযুক্ত কর্কের মধ্যে থার্মোমিটার বিশাল ফানল বিশেষ সতর্কতার সাথে ঢুকাতে হবে, অর্থাৎ এটা ঢুকানোর সময় খুবই সতর্ক থাকতে হবে। কাঁচ সামগ্রী এখন আসলে আমরা কি কি করছি, এটা একটা টেস্ট টিউবে আমরা বিশেষ করে গুণগত রসায়ন, বিশেষ করে মূলক শনাক্তকরণের জন্য আমাদের টেস্ট টিউব খুব বেশি দরকার হয়। এই টেস্ট টিউব ভালো করে ধৌত করে নিতে হবে। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অস্বচ্ছ টেস্ট টিউব কখনো ব্যবহার করবে না।
টেস্ট টিউবকে পরিষ্কার করে টেস্ট টিউব স্ট্যান্ডে উপর করে রাখতে হবে। উত্তপ্ত টেস্ট টিউব কখনো ঠান্ডা পানি দ্বারা ধোয়া যাবে না। অর্থাৎ কোনো টেস্ট টিউব যদি তুমি গরম করে থাকো, সেটাকে আগে স্বাভাবিক তাপমাত্রা হতে দিবে, অর্থাৎ স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা তুমি পরিষ্কার করবা। ব্যবহার শেষে ভালোভাবে পরিষ্কার করে এবং শুকিয়ে সংরক্ষণ করতে হবে সঠিকভাবে। টেস্ট টিউবে কোনো পদার্থ নিতে হলে হোল্ডারে ধরে ড্রয়ারের সাহায্যে নিতে হবে। এখানে আমরা কতগুলি যন্ত্রপাতি দেখাচ্ছি। এগুলো হলো তোমার সামগ্রী। বিকার খুব বেশি প্রয়োজন, খুবই প্রয়োজনীয় পরিমাণ। অপরিচ্ছন্ন হলে ডিটারজেন্টের সাহায্যে ধুইয়ে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে সংরক্ষণ হবে। তাপ দেওয়ার সময় কালি হাতে ধরা যাবে না। উত্তপ্ত অবস্থায় ধোয়া যাবে না, ঠান্ডা হলে ধুয়ে নিতে হবে। বিকারক পরিষ্কার করার সময় কখনো তার জালি বা বুনসেন বার্নারে তাপ দিয়ে শুকানো যাবে না। অর্থাৎ এটা শুকানোটা ন্যাচারালি করতে হবে। তুমি তাড়াতাড়ি শুকানোর জন্য অনরম তাপ দেওয়ার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। আমি গ্রাফিক্স করছিলাম, আসলে এখানে একটু কম্পিউটারের আমার একটু চেঞ্জ করাতে দেখাটা একটু বোঝা যাচ্ছে না। আমি চেষ্টা করবো অন্যভাবে তোমাদেরকে দিতে। আচ্ছা, যা হোক, কাজ সামগ্রী মেজারিং সিলিন্ডার। এটা চুঙ্গাকৃতিক, একমুখ খোলা এবং একসঙ্গে একমুখ বন্ধ দাগাঙ্কিত মোটা কার্নল বিশেষ, যার সাহায্যে পরীক্ষার তরল পরিমাপ করা হয়। এরা পুরো কাঁচা তৈরি দাগ কাটা সিলিন্ডার বিশেষ। এটি গঠনগত সুবিধার হয় খারাপভাবে বসানো যায়। সেক্ষেত্রে তলের আয়তন মোটামুটি সঠিকভাবে মাপা হয়, সেক্ষেত্রে এটি ব্যবহৃত হয় ট্যাপের পানিতে অথবা প্রয়োজনে ক্রোমিক অ্যাসিডের সাহায্যে এটাকে ধৌত করতে হয়। এখানে কিছু তোমার স্পেলিং মিস্টেক থেকে গেছে, তোমরা একটু এইভাবে খেয়াল রাখবো। এটা একটা কনিক্যাল ফ্লাক্স, অত্যন্ত প্রয়োজনীয় কাঁচ সামগ্রী। নিচের দিকে মোটা, সপ্তাহ উপরের দিকে ক্রমশ সরু। বিভিন্ন পরিমাপের কনিক্যাল ফ্লাক্স থাকে 25 ml, 50 ml, 100 ml, 250 ml। আমরা মূলত 28 ml এটা এখানে ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। জানা গণমাত্রার আয়তনের দ্রবণ নিয়ে ফ্লাক্সে ব্যবহৃত হয়। তরল সাবান বা ডিটারজেন্টের সাহায্যে ইহা পরিষ্কার করা যায়। এইটাই হলো মূলত তোমার কনিক্যাল ফ্লাক্স। এখানে যে চিত্রটা দেখতেছি, দেখা যায় এখানে বিভিন্নভাবে দেখাইছে। এটা একটা বুরেট। এই বুরেটে তোমার বিশেষ করে অজানা গণমাত্রা দ্রবণ রাখা হয়। যার গণমাত্রা নির্ণয় করবে সেটা এখানে রাখা হয়। বিভিন্ন পরিমাপের পাওয়া যায়, তবে এটা একটি দাগ কাটা শোষণ থাকবে কার্সনল। এই যন্ত্রকে উলম্বভাবে স্ট্যান্ডের সাথে আটকিয়ে স্থাপন করা হয়। বাম হাতে গ্লাস কক নিয়ন্ত্রণ করে এবং ডান হাতে এটা হবে কনিক্যাল ফ্লাক্স ধরে সতর্কতার সাথে দ্রবণ যোগ করতে হয়। সাধারণত 50 মিলিলিটার, 5 না 50 মিলিলিটার মাপের বুলেট ব্যবহার করা হয়। এবং 1 মিলিলিটার আয়তনকে আবার 10 ভাগে ভাগ করা থাকে। অর্থাৎ এখানে 0.1 মিলিলিটার পর্যন্ত এটা দিয়ে সঠিকভাবে তুমি পরিমাপ করতে পারবে। এটি দক্ষতার সাথে পরিষ্কার করতে হবে। পরিষ্কারক হিসেবে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। ব্যবহার সময় গ্লাস কর্কের চারিদিকে গ্রিস লাগিয়ে দিলে বুলের মাত্রা কম হয়। এই কাজ যন্ত্রটার নাম হলো পিপেট। এটা দুই প্রান্ত সরু, অর্থাৎ নিচের দিকে সোসালু, মূলত উপর দিকে সরু অংশ, উপরে সরু অংশ একটা দাগ কাটা থাকে। যে দাগ কাটা নির্দিষ্ট পরিমাণ আয়তনে দাগ কাটা দেওয়া থাকে, ওই দাগ কাটা পর্যন্ত তোমাকে দ্রবণ নিতে হবে। এটা আসলে নির্দিষ্ট আয়তনে দ্রবণ নেওয়ার জন্য ব্যবহার করা হয়।
5 ml, 10 ml, 20 ml, 50 ml প্রভৃতি মাপের পিপেট থাকে। তবে তোমার বিশেষ করে আমরা ল্যাবে ইন্টারমিডিয়েটের জন্য যে পিপেট 10 ml বা 20 ml এর পিপেট বেশি ব্যবহার করা হয়। উচ্চ মাধ্যমিক ল্যাবে সাধারণত মুখ দিয়ে পাম্প করে দ্রবণকে উপরে টানানো হয়। এটা তোমার মুখ দিয়ে টানতে হবে, কারণ এখানে যান্ত্রিকভাবে পাম্প করার কোনো সুবিধা নাই। তবে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করার সময় আমি যেটা করছিলাম আগে এমনি পানি দিয়ে টেস্ট করেছি। আমি প্রত্যেককে পানি তোলার জন্য দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত এটা মুখে পানি ঢুকে ততক্ষণ পর্যন্ত আমি কেমিক্যাল ব্যবহার করতে দিই নাই। যে মুহূর্তে তুমি মনে করবে যে তোমার এটা টেনে নেওয়ার সময় মুখে পানি ঢুকবে না, অর্থাৎ তাহলে তরলও ঢুকবে না, তখনই তুমি মুখ দিয়ে তরলটাকে তুলবে। তো মুখ দিয়ে তরল তোলার পরে দাগের কিছুটা উপরে তুলবে, উপরে তুলে বৃদ্ধাঙ্গুল দিয়ে উপরের মুখটা ডেকে রাখবা, তারপরে আস্তে 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 করে নিচে নামতে দিবা, খুব সতর্কতার সাথে, যাতে দাগের নিচে না যায়। দাগ বরাবরই নামে। তো দাগ বরাবর যখন নেমে যাবে তখন এই দ্রবণটাকে তুমি ওখান থেকে কনিক্যাল ফ্লাস্কে স্থাপন করবা। বিশেষ করে তুমি যখন ল্যাবে কাজ করবা, ল্যাবে কাজ করার সময় তোমাকে হয়তো সোডিয়াম কার্বনেটের দ্রবণ হয়, আসলে আমরা এখানে যেটা ব্যবহার করি সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরাইডকে সবসময় এইটাই তোমাদের সিলেবাসে আছে। তো এটা মূলত তোমার 10 ml সোডিয়াম কার্বনেটের 0.1 m দ্রবণ বুলবুল ফ্লাস্ক থেকে বা আয়তনিক ফ্লাস্ক থেকে কনিক্যাল ফ্লাস্কে নিতে হয়। তখন 10 ml এর পিপেটে তোমাকে ব্যবহার করতে হবে। এই ক্রোমিক অ্যাসিড, এটা যেহেতু ভিতরে ময়লা টয়লা এগুলো ভিতরে কোনো কিছু ঢুকিয়ে পরিষ্কার করা সম্ভব না, সেই জন্য ক্রোমিক অ্যাসিড দিয়ে এটাকে পরিষ্কার করতে হয়। ক্রোমিক অ্যাসিড হলো উচ্চতর জারক পদার্থ, এটা দিয়ে যে কোনো ময়লা বের করে আনে, সেই জন্য এটা ক্রোমিক অ্যাসিড দিয়ে যৌথ করা ভালোভাবে। এটা হলো আয়তনিক ফ্লাক্স, যেটা বুলবুলি ফ্লাক্সে বলে। এটা মূলত ব্যবহার করা হয় স্টক সলিউশন, অর্থাৎ তুমি পরীক্ষা করার সময় তোমাকে নিজে কিছু দ্রবণ তৈরি করে নিতে হবে। আমরা পরবর্তী ক্লাসে পড়বো এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মূলত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে আমরা বুলবুলি ফ্লাক্স ব্যবহার করি বা আয়তনিক ফ্লাক্স ব্যবহার করি। এটা দেখো গঠন, নিচের দিকে সেপটা, উপরে সারা নল, উপরে তো নলের মাঝখানে একটা দাগ থাকে, অর্থাৎ এখানে পুরোটাই তোমার আয়তন না, এখানে কতটুকু বানাবে এই ধরনের এই জায়গায় পর্যন্ত একটা দাগ কাটা থাকবে। তাহলে এটা ব্যবহার করতে হয় কি জন্য? কোন জানা ঘনমাত্রার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণ তৈরি করার জন্য। তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটে সাধারণত 0.1 m 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে হয়। তো সুতরাং এটাই বেশি মনে রাখবা, আমরা 250 ml আয়তনের ফ্লাস্ক ব্যবহার করব। তাহলে এটা ব্যবহার করার পূর্বে এটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে যদি অন্য কোনো কেমিক্যাল থাকে তাহলে তার আমার সঠিক ঘনমাত্রা দ্রবণ হবে না। এটা আমরা যেহেতু এটা মুখ খোলায়, এটা সাধারণত ডিটারজেন্ট ও পাউডার সামান্য গরম হয়ে যায়, এটাকে আমরা দ্রুত করে নিতে পারি, পরিষ্কার করে নিতে পারি। তাহলে বুঝে গেছে এটা আমরা কি সাথে ব্যবহার করি। এখন পরবর্তী দেখি, এটা সোমবার আর বিভিন্ন পরিমাপের আয়তনিক ফ্লাস্কের কিছু চিত্র তোমাদের এখানে দেখানো হলো। এটা হলো ওয়াশ গ্লাস। ওয়াশ গ্লাসের মূলত এটা একটা অবতল লেন্স বিশিষ্ট, লেন্সের মতো। এটা ভাবাংশে বিশেষ করে কঠিন বিকারক নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। বিকারক এখানে তোমার রিয়েজেন্ট বোতল, অর্থাৎ তোমরা ল্যাবে টেস্ট করার জন্য অনেক ধরনের রিয়েজেন্ট আছে, বিশেষ করে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর অক্সালিক অ্যাসিড, অ্যামোনিয়াম অক্সালেট, পটাশিয়াম পেরোসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড,
তারপরে তোমার তারপরে অ্যামোনিয়াম অক্সালেট ও সিরাপ, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের দ্রবণগুলি যেগুলো আমাদের পরীক্ষার কাজে লাগবে সেগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের যতগুলো স্থায়ী বোতল রাখা হয় ওখানে ল্যাবে, ওগুলাকেই বলে রিয়েজেন্ট বোতল। রিয়েজেন্ট বোতলে সাধারণত যিনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবে কাজ করে, ল্যাবের টিচার, তার তত্ত্বাবধানে সময় সময় রিয়েজেন্ট বোতলগুলোকে নতুন নতুন রিয়েজেন্ট দিয়ে পূর্ণ করে লেবেল লাগিয়ে এবং এটা তৈরির তারিখ সমূহ উল্লেখ করে ল্যাবরেটরিতে রাখা হয়। তো এই বোতল থেকে প্রয়োজনীয় রিয়েজেন্ট তুমি নিয়ে তোমার পরীক্ষা করতে হবে। তবে এটা ব্যবহার করার সময় তোমাকে অবশ্যই টিচারের সহযোগিতা, ল্যাব অ্যাসিস্ট্যান্টের সহযোগিতা নিয়ে কাজটা করতে হবে। আর সব সময় ছোট বোতলে রক্ষিত রিয়েজেন্ট ব্যবহার করবা, কখনো বড় বোতলে রিয়েজেন্ট নিজে ব্যবহার করতে চেষ্টা করবে। এই রিয়েজেন্ট ব্যবহার করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে, সুতরাং রিস্ক তোমরা নিবে না। যদি বড় বোতলে রিয়েজেন্ট নিতে হয় তোমরা শিক্ষকের সাহায্য নিয়ে বড় বোতল থেকে প্রয়োজনীয় রিয়েজেন্ট ছোট বোতল নিয়ে অতঃপর ব্যবহার করবা। আর রিয়েজেন্ট নেওয়ার সময় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনো ব্যবহৃত রিয়েজেন্ট পুনরায় বোতলে রাখবা না। অর্থাৎ রিয়েজেন্ট নেওয়ার পরে যে অংশ বেঁচে যায় সেটাকে তোমাকে ওয়াস্ট হিসেবে ফেলে দিতে হবে। সেজন্য তোমরা এক কাজ করতে পারো, প্রয়োজনের অতিরিক্ত রিয়েজেন্ট দিবে না। কারণ রিয়েজেন্টগুলি কেমিক্যালের প্রত্যেকটা ব্যবহৃত দ্রব্য অত্যন্ত ব্যয়বহুল, সুতরাং এই ব্যাপারে তোমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। আর রিয়েজেন্ট বোতল যেখান থেকে নিবা ঠিক সেখানে রেখে দিতে হবে, যাতে তোমার অন্য বন্ধুরা এটা পেতে প্রশ্ন না হয়। আর যিনি ল্যাবে থাকেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে, টিচারও নিশ্চিত হতে পারে যে নির্দিষ্ট জায়গায় রাখা রিয়েজেন্ট বোতলটা সেখানেই আছে। আমি আবার বলি, এই ব্যাপারে একটু কথা বলতে, এই জন্য রিয়েজেন্ট বোতল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সুতরাং এই ব্যাপারে তোমরা খুবই সতর্ক থাকবে। থার্মোমিটার অনেক সময় তাপ দিতে তোমাদের থার্মোমিটারের খুব দরকার হয়। বিভিন্ন ধরনের সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট থার্মোমিটার থাকে। তোমাদের মূলত সেলসিয়াস থার্মোমিটারটাই বেশি লাগে। এটা 0 হইতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থার্মোমিটার হলে তোমাদের চলে। কারণ তোমরা যে টেস্ট করবা এখানে মনে হয় শুধু তোমাদের একটাই দ্রবণ তাপ নির্ণয়ের আছে, সসবন তাপটা নাই, দ্রবণ তাপটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো দ্রবণ তাপের জন্য তাপমাত্রা কতটুকু আছে, কতটুকু পড়লো বা কতটুকু তাপমাত্রা উঠে, যেমন পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ তাপ নাই হয়ে গেছে, এটা তাপমাত্রা কমতে পারে। আবার ধরো অক্সালিক অ্যাসিড তাপমাত্রা বাড়তে পারে। তো যে সকল পদার্থের দ্রবণ তাপ নির্ণয় করতে হয় তাদের তাপমাত্রা ভেরিয়েশন হবে, সেই ভেরিয়েশন মাপার জন্য তোমার এই থার্মোমিটার দরকার হয়। এই থার্মোমিটার যেহেতু কাঁচের তৈরি, এর মধ্যে ভারত থাকে, এটা ব্যবহার করতে তোমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর এটা সবসময় ব্যবহার করার জন্য যেহেতু তাপমাত্রার নিচের অংশ বাল্বটাকে তাপীয় অংশে রাখতে হবে, সেই জন্য এটাকে সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দিতে হবে। এমনভাবে ঝুলাতে হবে যাতে বাল্বটা তলায় স্পর্শ না করে। আবার যেখান থেকে তাপ নিতে হবে সেই জায়গায় বাল্বটা পৌঁছে, এইভাবে তোমাদেরকে এটা স্থাপন করতে হবে। এদিকে কিছু বোতল আগে ব্যবহার হতো, ওয়াশ বোতলগুলো কাঁচেরই ব্যবহার হতো, বর্তমান কিন্তু এত দামি বোতল ব্যবহার করতে হয় না, এখন প্লাস্টিকের বোতলও ব্যবহার করে। তবে এর মধ্যে রক্ষিত ডিস্টিল ওয়াটারটা খুবই গুরুত্বপূর্ণ। এই ডিস্টিল ওয়াটার ব্যবহারের জন্য এটা তোমরা দ্রবণ করা, তুমি যদি 0.1 m
সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করছো, সেখানেও ডিস্টিল ওয়াটার লাগবে। অনদ্রবণকে লঘু করতে, অ্যাসিডকে লঘু করতেও এখানে ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে। এমনকি নিজের যন্ত্রপাতি ধোয়ার কাজেও তোমাকে ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে। কারণ তুমি মনে করো একটা টেস্ট টিউব ধরছ, যদি এইটা মনে করো তুমি কভার টেস্ট করছো, কিন্তু যে পানি দিয়ে ধুচ্ছ যদি সেখানে আয়রন থাকে, তাহলে কভারের জায়গায় তখন আয়রন চলে আসবে। সুতরাং দৌতা কাজেও আমাদের ডিস্টিল ওয়াটার ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। সেজন্য এই ব্যবহারের জন্য আমরা যে বোতলটা ইউজ করি সেটা হলো ওয়াশ বোতল। তো ওয়াশ বোতলটা এমনভাবে তৈরি করা হয়, এখানে তোমার মুখের সাথে একটা 45 ডিগ্রি কোণে বাঁকানো সরু নল যুক্ত থাকে, মুখের দিকে আরো বেশি সরু থাকে, এমনভাবে 45 ডিগ্রি বাঁকানো থাকে এই জন্য যাতে সোজা অবস্থায় সরাসরি ডিস্টিল ওয়াটার তোমার কনিক্যাল ফ্লাক্সে, আইসনিক ফ্লাক্সে অথবা এমনকি তোমার টেস্ট টিউবেও স্থাপন করা যায়। তো এটা যদিও হাত যন্ত্র না, আমি হাত যন্ত্র লিখি নাই, ব্যবহৃত যন্ত্রে লিখছি। এটা আমরা ল্যাবরেটরিতে দেখতে পাবো। এটা একটা ফল ভঙ্গি ব্যালেন্স, এটার বর্ণনা আমি পরের অংশ দেখাচ্ছি। ফল ভঙ্গি ব্যালেন্স, এই ফল ভঙ্গি ব্যালেন্সটা তোমাদের ওই যে বলছিলাম সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি মেপে নেওয়ার জন্য এই যন্ত্রটা ব্যবহার করে, এই ব্যালেন্সটা ব্যবহার করা হয়। এটা দিয়ে 0.0001 গ্রাম পর্যন্ত সঠিকভাবে মাপা যায়। এটার অংশগুলি অর্থাৎ দিনমলিখিত অংশগুলি সমন্বয়ে এটা গঠিত। বেদি সজ্জিত ব্যালেন্স কক্ষ, স্তম্ভ, তুলদণ্ড বা পাল্লা, আরোহী বাহক, এই সকল অংশ এই পাল্লার মধ্যে, এই ব্যালেন্সের মধ্যে থাকে। আমরা ধাপে ধাপে এগুলো একটু বর্ণনা করি। বেদিসজ্জিত ব্যালেন্সের কক্ষ আয়তাকার বিশেষ ধরনের পাথর বা ইবোনাইটের তৈরি। এইটির উপর কারাভাবে নিক্তি বসানো থাকে, দুই পাশে দুইটি এবং ঠিক মাঝখানে একটি লেভেলিং স্ক্রু বসানো থাকে। লেভেলিং স্ক্রুর সাথে আনুভূমিক করা হয়। আনুভূমিক করা না হলে তুমি সঠিকভাবে কোনো বস্তুর ওজন মাপতে পারবে না। আর ব্যালেন্সের লেভেল ঠিক হলে সুচালু মুখ শূন্য বরাবর থাকে, অর্থাৎ ওখানে একটা স্কেল থাকে পারাদানের উপরে, স্কেলের সাথে উপরের দিকে একটা সুচালু সুইচ থাকে, সেটা যদি মিলে যায়, শূন্যের সাথে মিলে যায়, ধরে নিবে তোমার লেভেলিংটা সঠিক হয়েছে। দাঁতার যন্ত্রের নির্ভর হাতলে যুক্ত থাকে, হাতলের সাহায্যে যন্ত্রটির স্তম্ভের মধ্যে দিয়ে উঠানো যায়, যার জন্য ব্যালেন্সের সচল থাকে, স্থির থাকে। স্তম্ভ উপরে পরস্পর সমান দুইটি আনুভূমিক বাহু থাকে, যার মাঝখানে দুইটি দ্বারক থাকে। তুলাদণ্ডের পাল্লা ব্যালেন্সের প্রধান অংশ পিতল বা অ্যালুমিনিয়াম দ্বারা বিশেষভাবে নির্মিত। তুলাদণ্ডের দুই প্রান্তের মাঝখানে একটি করে মোট 3টি ত্রিভুজ আকৃতিক ক্ষুদ্রার থাকে। প্রান্তের ক্ষুদ্রারের দুইটির সাথে একই আকৃতিক এবং মাপে দুইটি পাল্লা জুড়িয়ে দেওয়া হয়। তুলাদণ্ডের একটি স্কেল থাকে, এই স্কেলে বাম থেকে ডানে 0 থেকে 100 পর্যন্ত থাকে। তবে 0 থেকে 100-র মধ্যে এটাকে আবার 10 ভাগে ভাগ করা হয়। মোটামুটি প্রতি অংশকে 10 করে মোট 10 ভাগে 1 থেকে 100 পর্যন্ত থাকে। আর আরোহী হলো আসলে তোমার যখন তোমাদের দেখবা আমরা হোয়াইট বক্সে বা ওজন বক্সের মধ্যে 10 মিলিগ্রামের নিচে কোনো ওজন নাই, তাহলে 10 মিলিগ্রাম মানে 0.001 গ্রাম। কিন্তু এটা দিয়ে আমি তোমাদেরকে বলছিলাম 0.0001 গ্রাম পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ 10,000 ভাগের 1 গ্রাম পর্যন্ত পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে 10 মিলিগ্রামের নিজের ওজন মাপার জন্য তোমাকে অবশ্যই গাইডের ব্যবহার করতে হবে।
তাহলে আমরা পরবর্তী ক্লাস যেটা নিব সেটা কিভাবে রাইডার ব্যবহার করতে হয় সেই ব্যাপারে আলোচনা করব। আপাতত রাইডার হলো তোমার এটা একটা ধাতব তৈরি, বিশেষ করে প্লাটিনামের। তো এই প্লাটিনাম বর্তমানে অনেক দামি। প্লাটিনামের পরিবর্তে এখন অবশ্যই অ্যালুমিনিয়ামের তারও ব্যবহার করা হয়। এটা 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের থাকে। তবে 5 মিলিগ্রাম হোক 10 মিলিগ্রাম হোক, যেই যত মাপের হোক না কেন, তোমাকে এটা ব্যবহারের পূর্বে এটাকে স্থাপন করতে হয় ওই দাগকাটা 0 থেকে 100 পর্যন্ত দাগ আছে বলছিলাম, ওই বিমের উপর স্থাপন করা হয়। তারপর এটাকে নাড়াচাড়া করে বলছিলাম 10 মিলিগ্রামের ওজন যেহেতু আমাদের নাই, 10 মিলিগ্রামের ওজনের সঠিক পরিমাপ পাওয়ার জন্য এটাকে নেড়ে ছেড়ে বিভিন্ন স্থানে স্থাপন, অর্থাৎ যেখানে স্থাপন করলে সঠিক মাপ চলে আসে ঠিক সেখানে স্থাপন করে নিতে হবে। আর এখানে আমরা ওজন বক্স দেখাচ্ছি একটা। ওজন বক্সটা সবসময় মনে রাখবা, ওজন বাক্সে নিম্নলিখিত ওজন সমূহ থাকে। 200 গ্রাম 2টা, অর্থাৎ ওজনগুলো এমন ভাবে সেট করা আছে যাতে তুমি যে কোনো পরিমাণ, যে কোনো 10 মিলিগ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন যে কোনো পরিমাণ তুমি মাপতে পারো। এর মধ্যে কোনো কিছু যাতে তোমার আগে বলছিলাম 10 মিলিগ্রামের নিজের ওজনটা মাপতে হলে আমাদের রাইডার ব্যবহার করতে হবে, কিন্তু 10 মিলিগ্রামের উপরে যে কোনো মাপ আমরা ওজন বক্সের সাহায্যে মাপতে পারি। সেজন্য ওজনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাপার কোনো সমস্যা না হয়। সে যার পরিপ্রেক্ষিতে 200 গ্রাম 2টা, 100 গ্রাম একটা, 50 গ্রাম একটা, 20 গ্রাম 2টা, 10 গ্রাম একটা, 5 গ্রাম একটা, 2 গ্রাম 2টা, 20 গ্রাম 2টা, 1 গ্রাম একটা, 500 মিলিগ্রাম একটা, 200 মিলিগ্রাম একটা, 2টা, 200 মিলিগ্রাম 2টা, 100 মিলিগ্রাম একটা, 50 মিলিগ্রাম একটা, 20 মিলিগ্রাম 2টা, 10 মিলিগ্রাম একটা। আর রাইডারও এখানে ওজন বক্সে থাকে। যেহেতু তুমি রাইডারকে ওজনের সাথে সবসময় সম্পর্কিত রাইডার তো থাকবে। আর একটা, যেহেতু তুমি হাত দিয়ে এখনো ওয়েটকে না ধরার জন্য এখানে একটা চিমটি থাকে, অর্থাৎ হাত দিয়ে ধরলে ওয়েটের বেড়ে যেতে পারে। এখন তোমার হাত থেকে ময়লা ওয়েটে লেগে তার ওজন বেড়ে যেতে পারে। আর ল্যাবরেটরি 2, 4, 5, 20 মিলিগ্রাম তো যদি লেগে যায় তাহলে তোমার ওজনটা সঠিক হবে না। সেই জন্য এটা ব্যবহার করার সময় সবসময় মনে রাখবে ও যখন ওয়েট নেওয়ার সময় চিমটা দিয়ে নিবে। আরো আসা আর এক ধরনের যন্ত্র বলছি, এটা আমরা ডিজিটাল ব্যালেন্স, 2 ধরনের ডিজিটাল ব্যালেন্স ইউজ করে। একটা 2 ডিজিট ব্যালেন্স, অর্থাৎ 0.2 গ্রাম পর্যন্ত, অর্থাৎ এগুলো মূলত গ্রামে মাপা হয় 0.2 গ্রাম পর্যন্ত। বিশেষ করে কোয়ান্টিটিভ কেমিস্ট্রি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এখানে গুণগত পরিমাপ, যেমন বলা কথা তোমার মূলক শনাক্তকরণের জন্য যে রিয়েজেন্ট লাগে, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি পরিমাপ, যেগুলোর জন্য আমরা মূলত গুণগত রসায়নের জন্য যে রিয়েজেন্টগুলি ব্যবহার করি সেগুলো এটা দিয়ে পরিমাপ করা যায়। আর একটা আছে তোমার 4 ডিজিট অত্যন্ত সংবেদনশীল ব্যালেন্স। এটা অ্যানালাইটিক্যাল, অর্থাৎ পরিমাণগত রসায়নের জন্য এটা খুবই দরকার। যেহেতু আমাদের যে কোনো পরিমাপ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত সঠিকভাবে নিতে হয়, সেই জন্য এটা 4 ডিজিট, অর্থাৎ 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপার জন্য এই যন্ত্রটা উপযোগী। তাহলে সেমি মাইক্রো গুণগত ভরভিত্তিক আয়তনিক বিশ্লেষণে সব ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর এটা খুবই সংবেদনশীল বলে যাতে বায়ু, ধূলিকণা বিঘ্ন সৃষ্টি না করতে পারে, সেজন্য এটাকে কাঁচের বাক্সের ভিতর রাখা হয়। কাঁচের বাক্সের ভিতর রাখলে এটা ওজনের আর হেরফের হয় না। আর কিছু কিছু যন্ত্রপাতির কথা তোমাদেরকে বলা হয়নি, এগুলো সম্পর্কে তোমরা একটু জেনে নিবে। এটা খুব বেশি ব্যবহার হয় না, আবার এগুলো জানা দরকারও আছে।
কারণ উচ্চতর ক্ষেত্রে অনেকে মেডিকেলে পড়তে না পারলেও রসায়ন, বায়োলজি, পদার্থবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, সয়েল সায়েন্স, মেরিন সায়েন্স, ফরেস্টারি ইত্যাদি পড়ার হয়তো সুযোগ পেতে পারো। সেই ক্ষেত্রেও তোমার এই যন্ত্রপাতিগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যন্ত্রপাতিগুলি হলো তোমার পৃথকীকরণ ফানেল, এমনে ফানেল তো এখানেই লাগে, আমাদের ল্যাবও লাগে, ওয়াইং বোতল, গ্যাস জার, লিভিক শীতক, গুলশান বার্নার, এগুলো নিয়ে তোমরা একটু পড়ে নিবা। গুলশান বার্নারটা আমাদের ল্যাবে লাগে অনেক কিছু গরম দেওয়ার জন্য। এগুলো নিয়ে তোমরা বই থেকে একটু জেনে নিবে। আর সহায়ক বই হিসেবে তোমরা ব্যবহার করতে পারো সঞ্চিত কুমার গুহ, মাহবুব হাসান লিঙ্কন, 2টা বই কথা বলছি। তবে চট্টগ্রামে আর একটা বই ভালো চলে, সেটা হলো হাজারি নাক। হাজারি যিনি লেখছেন উনিও আমার ওই টিচার ছিলেন, এখনো আছেন, বিজিসি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আছে। খুবই ভালো টিচার, মাঝে সময় পড়াতেন খুব ভালো। উনি আরেকজন হারাদান ডাক, তো এই বইটাও ভালো। এই যে 2টা বই উল্লেখ করছে, এই 2টা বই আসলে আমাদের কলেজের জন্য নির্বাচন করা হয়েছে। 3য় বইটা, ওইটাও তোমরা পড়তে পারো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।